অনেক লম্বা সিরিয়াল ধরে গাড়ি থেকে বসে আছি প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। তারপরেও ফেরি পাই নাই। এমন কষ্টের কথা মনে পড়লে এখনো আমার গার পশম খাড়ায় যায় জাল্লা। খুলনা শহরে পাড়া দিলে ওরা কেমন জানি আমাকে চিনেই না। আমি কেমন জানি অন্য গ্রহ থেকে একজন মানুষ চলে আসছি। আমি জীবিত থাকতে কখনো মনে হয় এত তাড়াতাড়ি খুলনা বা ঢাকা আসা যাওয়া করতে পারবো না। তো হঠাৎ করে ঠিক করা হয়েছে যে আমরা খুলনাতে যাব। তো রাত্রে মেহুর বাবা আমাদের লাগেজটা গুছাই দিচ্ছিল। আর সেই আমাদের লাগেজ সবসময় গোছায় দেয়, কারণ আমি গোছালে দেখা যায় অল্প কাপড় দিয়েও লাগেজটা পুরো ভরে ফেলি। তো যাই হোক, কাপড় চোপড় গোছানো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমরা রেডি হয়ে গিয়েছি। তো যাওয়ার আগে ভাবলাম পুচিটারে একটু কোলে নেই, আর পুচি দেখেন আমার খামসি টামসি দিয়ে কিভাবে নেমে গেল। পুচি যদি দেখে যে আমরা রেডি হয়েছি তখনই সে বুঝে ফেলে যে হয়তো আমরা বাইরে যাব, তখনই সে করে কি খাটের নিচে এক জায়গায় যায় পলাই থাকে, মানে ওই মুহূর্তে সে বাইরে বের হবে না। তো মেহু ওকে ডাকার চেষ্টা করতেছে যে আসো একটু বাইরে আসো, একটু কোলে নিয়ে যাই, নানু বাড়ি যাওয়ার আগে আর কবে তোমার কোলে নেবো। তা দেখেন সে যে খাটের নিচে আরো যে পলাচ্ছে সে বের হবে না। তো এদিকে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা একে একে সবাই বের হয়ে যাব। আর বাবার বাড়ি যেতে গেলে কিন্তু সবারই খুবই ভালো লাগে, বিশেষ করে মেয়েদের অনেকদিন পরে বাবার বাড়ি যাওয়া হয়। আর বিশেষ করে আমার তো অনেকদিন পরেই বাবার বাড়িতে যাওয়া হয়, খুব একটা বেশি যাওয়া হয় না। বছরের শেষে ছেলে মেয়েদের পরীক্ষা শেষে একবারে যাওয়া হয়। তো ওই সময় যে আমি বেশ কিছুদিনই থাকতে পারি, দেখা যায় প্রায় 15 থেকে 20 দিন আমি খুলনাতে থাকি, তারপরে আবার ঢাকাতে ব্যাক করি। তো এবারে খুব বেশি দিন থাকবো না, যেহেতু মা একটু অসুস্থ, এর জন্য খবর দিয়েছে। তো মাকেও একটু দেখে আসবো, আর আমার খুলনা একটু কাজও আছে। এবারে খুবই অল্প সময়ের জন্যই খুলনাতে যাচ্ছি। আর বাসা থেকে এবার যাওয়ার আগে ঠিকই করে গিয়েছি যে কয়দিন থাকবো, এর বেশি থাকবো না। আমি যেহেতু গ্রামের ভিতরে থাকি, এই জন্য এখান থেকে আমার সায়দাবাদ, যাত্রাবাড়ি বা গুলিস্তানে যেতে বেশ খানিকটা সময়ই লেগে যায়। খুলনাতে যাওয়ার সময় সকালবেলা আমি ঘরেতে কোনো নাস্তার কোনো ব্যবস্থা করি না, কারণ ঘরে যদি নাস্তার ব্যবস্থা করি সেক্ষেত্রে বের হতে আরো দেরি হয়ে যাবে, এগুলো পরিষ্কার করে বের হতে হতে। তো যাত্রাবাড়িতে এসে এখানে একটা হোটেলে সকালের নাস্তার জন্য ওরা বসেছে যে ওরা কিছু নাস্তা করবে। আর আমি কখনোই খুলনাতে যেতে গেলে বা দূরে কোথাও জার্নি পথে আমি বের হলে আগে থেকেই কিছু খাই না, কারণ আগে থেকে যদি কিছু খাই সেক্ষেত্রে আমার কাছে খুব খারাপ লাগে, আমার বমি বমি একটা ভাব আসে। তো এজন্য আমি কোনো কিছুই খাই না। ওরা এখানে নাস্তা করে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই কাউন্টারে বসে আছি, আর অনেকক্ষণ ধরেই ওয়েট করতেছি যে কোনো গাড়িরই সামনের দিকে সিট পাচ্ছি না। আর এই প্রথমই এত সময় আমাদের লস গেল কাউন্টারে বসে। কখনোই এরকম হয় নাই যে কাউন্টারে ঘন্টার পর ঘন্টা বসে থাকি অথচ সামনের দিকে কোনো সিট পাই না। আর মেহুও বিরক্ত হয়ে যাচ্ছিল যে আমরা কখন যাব করতেছিল। তা আমি বলতেছিলাম যে দাঁড়াও, টিকিট পেয়ে নিক, তারপরেই আমরা যেতে পারবো। তো অবশেষে টিকিট এনে ধরায় দেওয়ার পরে টিকিটটা দেখেই তো আমার মেজাজ গরম যে কি এসি গাড়ির টিকিট কেটে এনে দিয়েছে। আমি কিন্তু এসি গাড়ি আমার মোটেও ভালো লাগে না, কারণ জানলা দরজা সব লাগানো থাকে, আমার কাছে দম বন্ধের মতো লাগে এসি গাড়িতে উঠলে, এমনিতেই আমার গা গুলায়। আর সেখানে এসি গাড়ির টিকিট কেটে দিয়েছে দেখে আমার মাথা নষ্ট। আর তাই দেখে আমার হাজবেন্ড বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তোমার ট্রাকের উপরে গরুর গাড়িতে করে পাঠাই দিব। তা বলছি তাও ভালো, গরুর সাথে যাইতে পারবো, আমার কাছে তাও ভালো লাগে, কিন্তু এসি গাড়ি আমার কাছে মোটেও ভালো লাগে না। আর এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি। মেহুর বাবা আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে সে বাড়িতে চলে গেছে। আর প্রত্যেকবারই মেহুর এই একই অবস্থা হয়, সে যখন বাড়িতে চলে যায় আর মেহু এরকম মনটা খারাপ করে বসে থাকে, কারণ ওর বাবা আমাদেরকে উঠায় দিয়ে চলে যায়, সে সাথে আসে না, আর তার মনটা খুবই খারাপ হয়ে যায়। এবার দিয়ে দ্বিতীয়বার আমি পদ্মা সেতুতে উঠলাম। আমি কোনোদিন ভাবিই নাই যে পদ্মা সেতুতে উঠতে পারবো, কারণ আগে আমরা সবসময় মাওয়াঘাট হয়ে ফেরিতে করে আসা যাওয়া করতে হতো, তারপরে আবার ওখান থেকে স্পিড বোর্ডে পার হইতে হইতো, অনেক একটা কষ্ট হইতো আসা যাওয়ার জন্য খুলনা থেকে ঢাকা। আর এখন তো যাওয়া আসা অনেক সহজ হয়ে গিয়েছে। আমি ভাবতাম যে কখনোই মনে হয় পদ্মা সেতু হবে না, আর আমি জীবিত থাকতে কখনো মনে হয় এত তাড়াতাড়ি খুলনা বা ঢাকা আসা যাওয়া করতে পারবো না। তো যাই হোক, অবশেষে অপেক্ষার সমাধি হয়েছে, শেষমেশ পদ্মা সেতু হয়ে গেছে। আর এবার দিয়ে দ্বিতীয়বার মতন পদ্মা সেতুতে উঠলাম। অন্যরকম একটা অনুভূতি লাগে এই পদ্মা সেতুতে যাওয়ার সময়। আগে এমনও দিন গেছে, এমনও সময় গেছে যে সারা রাত্রে ফেরিঘাটের ভিতরে বসে আছি। অনেক সময় শীতকালে দেখা গেছে যে ফেরি ছাড়ে নাই, কুয়াশায় সবকিছু অন্ধকার হয়ে থাকতো। আর এখন তো 3 ঘন্টার ভিতরেই খুলনাতে পৌঁছায় যাইতে পারি। আর এমনও দিন গেছে সিয়াম রে নিয়ে, সিয়াম যখন ছোট ছিল ওই সময় দেখা গেছে মাওয়াঘাটে অনেক লম্বা সিরিয়াল ধরে গাড়ি থেকে বসে আছি প্রায় 5 থেকে 6 ঘন্টা, তারপরেও ফেরি পাই নাই। এমন কষ্টের কথা মনে পড়লে এখনো আমার গার পশম খাড়ায় যায় জাল্লা, কি কষ্টই না হইতো। আর এখন সেই কষ্টটা অর্ধেকটাই কমে গেছে। আর এই যে সেতুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের খুলনার রূপসা ব্রিজ। এই তো 0 পয়েন্টে আমরা নেমে গিয়েছি, আর মেজো ভাই আমাদের নিতে আসছে। তো ভাইয়া এসে মেহুকে সিয়ামকে জিজ্ঞেস করতেছিল যে তোমরা কি খাবা। তো ওরা প্রথমে বলতেছিল যে না কিছুই খাবো না।
তারপরেও ভাইয়া জোর করে ওদের কিছু টুকটাক খাবার কিনে দিল। তো ওরা তো খুবই খুশি। তো এখান থেকে আমরা এখন অটোতে উঠতেছি। আর এটা যে দেখতে পাচ্ছেন এই গোল চত্বরটা, এটা হচ্ছে 0 পয়েন্ট। আর আমার বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা ভার্সিটি। তারপরে ছিল আমার স্কুল। তো স্কুলটা যখন ভিডিও করবো ওই সময় ফোনে একটা কল আসছিল, এই জন্য ওটুকু আর ভিডিও করতে পারি নাই। দেন হচ্ছে এটা হচ্ছে গল্লামারী ব্রিজ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে SOS হারমান মাইনার স্কুল। তারপরে হচ্ছে নিরালা তাবলিগ মসজিদ। দেন আমাদের বাড়িতে চলে আসছি। বাড়ির সামনে আসতে দেরি আমার 2টা পোলাপাইনের একটাও আমার জন্য একটু অপেক্ষা করলো না, সবগুলোই আগে আগে চলে যাইতেছে। তো আমি ওদের বললাম যে একটু দাঁড়াও, আমার সাথে একটু যাও। যে না, একজনও আমার জন্য অপেক্ষা করবে না, তারা কখন আগে যাবে সেই জন্য তারা খুবই ব্যস্ত। খুলনা শহরে পাড়া দিলে ওরা কেমন জানি আমাকে চিনেই না, আমি কেমন জানি অন্য গ্রহ থেকে একজন মানুষ চলে আসছি। ওরা আমার থেকে একদম আলাদাই থাকতে চায়। তো আমি এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে যাই, আমার জানটা একেবারে তামা তামা হয়ে গেছে। কারণ অনেক কষ্ট হয় সিঁড়ি বাইতে, আর এত উঁচুতে উঠতে গেলে খবর হয়ে যায়। 7তলা বাইয়ে উপরে উঠতে উঠতে আমার তো জান অর্ধেক বার হয়ে গেছে। আহ কেমন দিছিস আর কত দেরি পর ওরে মা, খবর হয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। খুলনাতে যেহেতু আমার দরকারি একটা কাজ ছিল, আগেই বলছিলাম, এই জন্য আর দেরি করি নাই। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ওই কাজের জন্য বের হয়ে গেছি। তো আমার আইডি কার্ডটা খুলনার করা, যেহেতু আমি খুলনার ভোটার ছিলাম, ওখানেই আমার আইডি কার্ডটা রয়ে গিয়েছে খুলনা নির্বাচন অফিসে। 2016 সালে এটা স্মার্ট কার্ড হয়ে এসে যে আছে, তো সেটা আমি এখনো হাতে পাই না। এর জন্য আমি কোনো কাজই করতে পারতেছিলাম না, আমার ফেসবুকের মনিটাইজও করতে পারি নাই এই আইডি কার্ডের জন্য, যেহেতু আমার এই স্মার্ট কার্ডটা নাই। আর এর জন্য আমি ব্যাংকেও কোনো অ্যাকাউন্ট খুলতে পারিনি। মেলা হ্যারাস আমার হইতে হয়েছে এই আইডি কার্ডের জন্য। তো আগে চিন্তা করলাম যে আইডি কার্ডটাই নিয়ে নিই, এর জন্য আমরা সকাল সকালই বের হয়ে গেলাম। স্মার্ট কার্ডটা হাতে পেয়ে গিয়েছি, আর মনে হচ্ছিল যাহ বাবা, অনেক বড় একটা ঝামেলার হাত থেকে বাঁচলাম। তো অফিসের ভিতরের ভিডিও শুটটা আর করি নাই। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।